ফাতেমা চৌধুরী মাথায় হাত দিয়ে বসে আছেন। রহিমা আইস ব্যাগটা নিয়ে দৌড়ে এলো, মাথায় ঠেসে ধরল সাথে সাথে। এত জোরে রেখেছে মনে হলো ফাতেমা চৌধুরীর মাথার খুলি খুলে যাবে পড়ে। ব্যথায় চোখ মুখের আকার বিকৃত করে পুরো বাড়ি কাঁপিয়ে চেঁচিয়ে উঠলেন, রহিমা, বাইদানি এইটা কি করছস? মাথা ফাটায় লইছস আমার? ও মা গো, চামড়া কষে পইরা গেছে মনে হয়। সরি সরি আম্মা, আমার ভুল হইয়া গেছে। আমি চিন্তা করলাম আপনার মাথা গরম, তাই ঠান্ডা করবার জন্য বরফ লই আইছি। আর ভুল হইব না। মাইয়া বিয়া দিয়া নানি হইয়া গেছস, এই বয়সে তোর আবার ভুল? নিকুচি করলাম তোর ভুলের। ফাজিল বেডি, সর এনতে। সহ্য হয় না তোকে কাউরে। কোন কুনজর যে পড়লো আমার বাড়িটাতে। রহিমা মুখ বাঁকিয়ে ফাতেমা চৌধুরীর আড়ালে অবডালে ভেঙচি কাটল। চাপা স্বরে বলল, বুইরা বেডি নিজের বাড়িতে অশান্তি ডাইকে আনছে, আবার চোপা সারে। কার কোন নজর পড়ছে? বিয়ে না করলে মনে হয় জোর কইরা করাইব। জমের মতন ভয় পায় তুর্য বাবারে। মুখ ফুটে কিছু কইতে পারে না, সারা দিন খালি বিলাপ করে। শাশুড়ির চিৎকারের শব্দ শুনে ড্রয়িং রুম ছেড়ে তড়িৎ গতিতে ছুটে এলো ত্রিহা ও মেহরিমা দুজন। রহিমার দিকে এক নজর তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলো ত্রিহা, কি হয়েছে? রহিমা এমন ভাব করলো যেন কিছুই জানে না। মৌনতা পালন করাই এখন তার বৈশিষ্ট্য ও মুখ্য কর্ম। মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছে ঠাই। মেহরিমা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আম্মা? প্রশ্নটা মাথা ব্যথার মাত্রা বাড়িয়ে দ্বিগুণ করে দেয় ফাতেমা চৌধুরীর। তিনি আফসোসের স্বরে বলতে লাগলেন, আমার দুইটা বরিষ্ঠ শরীরের নাতি আছে বাড়িতে। আমি কি এখন তাদের বাচ্চা কাচ্চা না দেখা মরে যাইতাম? বউ, এ কেমন অবিচার আমার সাথে? শাশুড়ির ভংচং কথার মানে বুঝতে বেশিক্ষণ লাগলো না দুজয়ের। দুজনেই নীরব বাকরুদ্ধ হয়ে পড়ে। তাদের চেহারা দেখে ফাতেমা চৌধুরী লাঠি আঁকড়ে ধরে দাঁড়ালেন। থমথমে কণ্ঠে বলে উঠলেন, আমারে ড্রয়িং রুমে লইয়া যাও বৌমরা, আর ডাকো তোমাদের দুই পুত্রকে। ত্রিহা ও রহিমা ধরে ফাতেমা চৌধুরীকে নিয়ে নিচে আসলেন। পায়ের হাড্ডি ক্ষয়ে গিয়েছে ওনার, সিঁড়ি ভাঙতে কষ্ট হয় বেশ। সোফায় বসে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, আমার তুর্যবাবু কই বউ? মেহরিমা নিচু স্বরে জবাব দিলেন, ছেলেটা ঘুমাচ্ছে আম্মা। সন্ধ্যা হয়ে যাইতেছে, এখনো ঘুমাচ্ছে? মিছামিছি অসুস্থের বাহানা ধইরা ওরা চট্টগ্রাম থেকে ঢাকা মুখ করলাম পড়ে পড়ে ঘুমানোর জন্য। এলো 3টা দিন, অথচ গত 2 দিনে বাহিরে কাটালো। যা করতে হবে জলদি করতে হবে, কথাটা বলতেই হবে ওর সামনে। ডাকো ওরে। আপনি ডাকেন আম্মা, আমি পড়বো না। সোজা সাপটা স্বগক্তি মেহরিমার। তুর্যর রাগ গম্ভীর মুখটাকে অনেক ভয় পায় এ বাড়ির সকলে। বিশেষ করে ফাতেমা চৌধুরী একটু বেশি আতঙ্কগ্রস্ত হয়ে থাকে। এই বুঝি তুর্য রাগে ক্রোধে চৌধুরী বাড়ির এক একটা প্রাচীর ভাঙতে শুরু করলো। বাড়ির এক একটা সদস্য তার রাগ সম্পর্কে অবগত। তাছাড়া পাগল অবস্থায় 2.5 বছর যা করেছে তাতে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে থাকে তুর্যকে দেখলেই। ফাতেমা চৌধুরীর কণ্ঠস্বর কেঁপে কেঁপে ওঠে, কি কও? তোমার পোলারে তুমি ডাকো, তোমারে তো কিছু বলবে না। তার আগে ওই অহমিকা না টহমিকা ওরে কল দাও এখানে আসার জন্য। আর চিন্তা করতে পারুম না, দুশ্চিন্তা করতে করতে মাথা ব্যথায় চিরা যাইতাছে। ওদের একটা গতি না করে শান্তি পামু না আমি। ত্রিহা আর চোখে মেহরিমার দিকে তাকায়, ফোড়ন কেটে বলে, আম্মা, এটা কি উচিত হবে? তুর্য বিবাহিত, ওকে এ বিষয়ে অজ্ঞত রেখে আরেকটা বিয়ে? ত্রিহা! সঙ্গে সঙ্গে চাপা গর্জন করলেন মেহরিমা। ঘটনার আকস্মিকতায় ফাতেমা রহিমা সবাই হতভম্ব। ত্রিহা চমকালো না, এটাই যেন হওয়ার ছিল। মুখভঙ্গি স্বাভাবিক, নির্লিপ্ত। ক্ষমা করো আপা, কিন্তু ছেলেটার কাছ থেকে লুকোনো ঠিক হচ্ছে না। তুর্য যদি কখনো জানতে পারে ও বিবাহিত, বিয়ের পর দিন ওর বউ পালিয়ে গিয়েছিল, আর তুমি তাকে, তাহলে কি হবে ভেবে দেখেছো? ছেলেটা আমাদের দিকে মুখ তুলেও তাকাবে না এত বড় একটা সত্য লুকোনোর জন্য। তাছাড়া ওর জীবনে কয়েকটা বছর তিক্ত করে তোলার জন্য দায়ী অহমিকা। যার জন্য নষ্ট হয়েছিল সে তো সঠিক করেছে, তাই না? ওই মেয়ে আমার ছেলের যোগ্য না। পাগল দেখে ছেলে চলে গিয়েছে। বিয়ের পরদিন নিকট আত্মীয় স্বজনরা থুতু ফেলেছে আমাদের উপর। আমার ছেলে পাগল, এটাও লোকমুখে ছড়িয়ে গেল শুধুমাত্র ওই মেয়ের জন্য। তুর্য পাগল হয়ে যাওয়ার বিষয়টা চাপা রেখেছিলাম সমাজের কাছে। যথেষ্ট সম্মান দিয়ে এতিম ওই মেয়েকে ঘরে তুলেছিলাম।
চেয়েছি সমাজের চোখে উচ্চ স্থান দিতে, কিন্তু নিজ স্বার্থে আমাদের মুখে চুনকালি মাখিয়ে পালালো। কখনো ওই মেয়েকে ক্ষমা করব না আমি, কখনো না। এই বিষয়ে আর একটা কথাও কেউ বলবি না। যেই সম্পর্ক তুর্যর অগোচরে তৈরি হয়েছে তা ওর সামনে কোনো মতেই যেন না আসে। আমি চাই না অতীত টেনে ওর জীবনটা নষ্ট হোক। অহমিকা যেহেতু দিনরাত এক করে ওকে সুস্থ করে তুলেছে, ওর জীবনে থাকার অধিকারও অহমিকার। দ্যাটস ইট। মেহরিমা এক নাগারে কথাগুলো বলে তপ্ত নিঃশ্বাস ছাড়লেন। এই মেয়ের নামটা শুনলে পর্যন্ত গা জ্বলে ওঠে। ত্রিহা তবুও থামল না, একরোখা জেদ ধরে বলল, অন্যায় অন্যায় হয় আপা। একদিন না একদিন তুর্য সবটা জানবে, তখনকার জন্য প্রস্তুত থেকো। চল শক্ত হয়ে উঠল মেহরিমার। চারটে কথা শোনাতে পারলে বোধহয় স্বস্তি মিলবে, কিন্তু বাহিরের একটা মেয়ের জন্য বোনের মতন যা এর সঙ্গে তর্কে জড়াতে চায় না। ত্রিহা স্বভাবতই অতিরিক্ত নরম মনের, তাই যে কারো জন্যই মায়া জন্মে যায়। ফাতেমা চৌধুরী নাক মুখ কুঁচকে বললেন, বাদ দাও, এসব কথা আর বলবা না ছোট বউ। যাও, আয়ুষকে ডেকে আনো। ত্রিহা এক পা বাড়াতেই কর্ণধারে ভেসে আসে পুরুষালী গম্ভীর স্বর। কি কথা বলার জন্য নিষেধ করা হচ্ছে চাচিকে? নিমিষেই সবার কণ্ঠনালী শুকিয়ে কাঠ। মেহরিমা সিঁড়ি দিকে চাইতেই চোখে পড়ে তুর্য নেমে আসছে। চুলগুলো পিছনে ঠেলে দিচ্ছে এক হাতে, গায়ে কালো কোট, একটি টি শার্ট জড়ানো। সব কটা সিঁড়ি অতিক্রম তুর্য সোফায় এসে বসল। সবার দিকে দৃষ্টি বুলিয়ে দেখে, মুখে সবার ভয়ের ছাপ। কিন্তু কেন? সন্ধিহান দৃষ্টি নিবদ্ধ রেখেই রহিমার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল। কি হয়েছে? শুকনো ঢোক গেলে মেহরিমা কিছু বলতে নিলে ফাতেমা চৌধুরী ব্যগ্র গলায় বলে উঠলেন, আয়ুষের বিয়ার কথা কইতেছিলাম। ছোট বউ কইতাছে এখন না, প্রিয়র পড়া শেষ হলে বিয়া করায় আনবো। পড়া শেষ হতে হতে আমার হাড্ডি থাকবো কি না তাতে সন্দেহ, তাই এখনই বিয়ার কথা তুলতে কইতেছি। আজ বাদে কাল প্রস্তাব পাঠামো। তুমি না অসুস্থ দাদি? তুর্যর ক্ষীণ প্রশ্নে স্থবির হয়ে পড়লেন ফাতেমা। বলার মতো সদুত্তর খুঁজে পাচ্ছেন না। একটা মিথ্যা কথা যে 100 মিথ্যা বাক্যের রচনা করে তা যেন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। তুর্য নিষ্পলক তির্যক নেত্র চেয়ে আছে উত্তরের প্রতীক্ষায়। না, আর বিলম্ব করা যাবে না। করলেই চুরি ধরা পড়ার আশঙ্কা রয়ে যাবে। কান্না মিশ্রিত স্বরে বললেন, অসুখে ভুগতেছি বইলা তোর আর বিয়ে দেখে যাইতে চাইতাছি। তোদের দুই ভাইরে একটা একটা বউ ধরায় দিতে পারলেই শান্তি। আয়ুষী ছোট, সবে কলেজে উঠছে, ওরে লইয়া চিন্তা নাই। বিয়া করে দাদির আশা পূর্ণ করে দেন না লেকচারার সাহেব। ফাতেমা চৌধুরী শেষাক্ত কথাটায় অত্যাধিক আহ্লাদের ছাপ। তুর্যর ভ্রু জোড়া কিঞ্চিত কুচকাল। অতিভক্তি চোরের লক্ষণ সে আজ হাড়ে হাড়ে টের পেল। সোফা সেরে উঠতেই একটা মেয়ে গটগট পায়ে সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। পরনে লাল রঙের সেলোয়ার কামিজ, ঠোঁটে বিস্তর হাসি। রহিমার চক্ষু কোটরে সেরে বেরিয়ে আসার উপক্রম। বিড়বিড় করল, এই ওয়েস্টার্নের গাড়টি আজ দেশি পোশাকে, সূর্য যে কোন দিকে উঠছে। মেয়েটার মাথার কেশ উন্মুক্ত, ঘাড় ছুঁই ছুঁই। মেহরিমা একগাল হাসলেন অহমিকাকে দেখে। তন্মধ্যে আয়ুষও হাজির হয়েছে। চক্ষুদয় নিক্ষেপ করল সে তুর্যর দিকে। ফর্সা চেহারা রক্তিম হয়ে উঠেছে, চোয়াল শক্ত। দাঁতে দাঁত চেপে ক্রোধ সংবরণের প্রয়াস চালাচ্ছে হয়তো। পরিস্থিতি এখন না সামলালে অবস্থা বেগতিক হয়ে দাঁড়াবে। অহমিকা এ সময় এখানে কেন বুঝতে পারছে না আয়ুষ। সে কিছু বলবে তার পূর্বেই অহমিকার দিকে রোষপূর্ণ অগ্নিময় চাহনি নিক্ষেপ করে গর্জে ওঠে তুর্য। এই মেয়ে এখানে কি করছে? ওর সকল পেমেন্ট ক্লিয়ার করা শেষ না? কি করছে সেই বাড়িতে? আর বিয়ে? চট্টগ্রামে যাওয়ার আগে স্পষ্ট বলে গিয়েছি বিয়ে করব না আমি। বাহ, ফাতেমা চৌধুরী, অভিনয়ের সেরা পুরস্কারটা আপনার প্রাপ্ত। চৌধুরী বাড়ির এক একজন চরম লেভেলের অভিনেতা অভিনেত্রী হয়ে উঠেছেন দিনকে দিন। মিথ্যে অসুস্থতার বাহানা দিয়ে টেনে আনলেন, আবারও বিয়ের কথা বলতে। ছেলের কথার ধাঁচে মেহরিমা আতকে উঠলেন। মনটা কু ডাকছে তার। চট্টগ্রাম যাওয়ার পর থেকে ঠিকঠাক কথা বলছে না তুর্য ওনার সঙ্গে, কেমন এড়িয়ে চলছে। তুর্য সব জেনে যায়নি তো? না না, জানার আগেই অহমিকার সঙ্গে জুটি বেঁধে দিতে হবে, এবং জল বেশি দূর গড়ানোর পূর্বেই। তার দৃঢ় বিশ্বাস অহমিকার সাথেই সুখী হবে তুর্য। যে বিপদে থাকে সে সারা জীবন পাশে থাকে। ডিজার্ভ করে। অহমিকা ভুল করেছে। প্রায়শ্চিত্ত স্বরূপ নিজের সবটা দিয়ে তুর্যকে সুস্থ করে তুলেছে, তাই ওনার চোখে অহমিকাই সেরা। আমতা আমতা করে ডাকলেন, তুর্য শোন। আমি আপনার কোনো কথা শুনতে রাজি নই। কাট কাট জবাব তুর্যর। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না সে, বেরিয়ে গেল ছায়ার দেয়ালের মাঝ হতে। আয়ুষও ছুটে গেল পিছু পিছু। মেহরিমার মাথা চক্কর দেয়।
পড়ে যেতে নিলে অহমিকা দুহাতে জড়িয়ে রক্ষা করে তাকে। ক্রমাগত বিচলিত উত্তেজিত কণ্ঠে বলে, আন্টি ঠিক আছেন আপনি? মেহরিমার চোখ ভর্তি জল, গলায় কথা জড়িয়ে যাচ্ছে। ফুফিয়ে উঠলেন, আমার তুর্য আমাকে আপনি সম্বোধন করেছে অহমিকা। ও নিশ্চয়ই আমার সাথে রাগ করে আছে। রাগলেই তো এমন করে আমার সাথে। এটাও রাগের বহিঃপ্রকাশ। রাগলে আমাকে আপনি ডাকে, হঠাৎ এমন করছে কেন? সুস্থ হবার পর তো সব ঠিক ছিল। ছোটখাটো একটা ঝড় বয়ে গেল চৌধুরী বাড়িতে। রহিমা খালা ঝড়ের নাম দিল অহমিকা। বাবার জরুরি তলবে ঢাকা শহরে ছুটে এলো প্রিয়, সাথে নিয়ে এলো শ্রেয়াকে। শ্রেয়া বারংবার বলেছিল, আমি যাব না প্রিয়, তুই যা। কোচিং বন্ধ করলে চাকরিটা হারাতে হবে। কিন্তু প্রিয় শুনলই না। উল্টো কোচিংয়ে গিয়ে কিছুদিনের ছুটি চেয়ে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে আসে ওকে। শ্রেয়া পুনরায় এই ইট পাথরের শহরে ফিরতে নারাজ ছিল। মন সায় দিচ্ছিল না। এখানে আসলেই পুরনো ক্ষত তাজা হয়ে যায়, লাল রঙে রঞ্জিত হয়ে যায় হৃদস্থল। অথচ সেই রক্ত কারো চোখে পড়ে না। জমাট বেঁধে কালশিটে রূপ ধারণ করে, শুকিয়ে যায়, আবারও তাজা হয় ক্ষণে ক্ষণে। প্রিয়দের বাড়িতে কখনো আসেনি শ্রেয়া, প্রথমবার এলো। বিশাল বড় বাড়ি। এখানে এসে জানতে পারে কাল চৌধুরী বাড়ির লোকজন আসবে বিয়ের তারিখ ঠিক করতে। প্রিয় শুনে বিস্ময়ে শীর্ষে পৌঁছে যায়। আয়ুষের সাথে সারাদিন কথা হয়নি। হুট করে কেমনে কি প্রিয়র মা বাবার সাথে শ্রেয়ার পরিচয় হয়েছে চট্টগ্রামে, কিন্তু এখানে এসে কেমন অপরিচিত লাগছে সব কিছু। পরিবারের বাকি সবার সাথে পরিচয় না থাকায় প্রিয়র মামার বাড়ির লোকও এসে হাজির আজকে। সকলের আগমন আয়োজন দেখে মনে হচ্ছে কালই যেন বিয়ে। প্রিয় সারা ঘরময় পায়চারি করছে। চিন্তায় মস্তিষ্কে জং ধরে যাওয়ার অবস্থা। আয়ুষ ফোন তুলছে না। শ্রেয়া নিচে ওর মায়ের সাথে। মেয়েটাকে জেকে ধরেছে ওর মামি, মা সবাই। বেশ পছন্দ হয়েছে শ্রেয়াকে সবার। মেয়েটার অবস্থা হয়তো নাজেহাল। ওইখান থেকে বের করে আনতে হবে ওকে। তার আগে আয়ুষের সাথে কথা বলা জরুরি। উদ্ভ্রান্তের ন্যায় একের পর এক কল করতে করতে থাকে। একটা সময় কল রিসিভ হয়, বাড়িয়ে দেয় প্রিয়র মেজাজের উত্তাপ। কাল তোমরা আসবে বলনি কেন? এইসব কি আয়ুষ? হঠাৎ কেন? শ্রেয়াকে নিয়ে এসেছি আমি। ও যখন তোমার পুরো পরিবারকে দেখবে, চিনে ফেলবে না? তখন কি করব? প্ল্যান সাকসেসফুল হওয়ার আগেই সব ভেস্তে যাবে। আয়ুষের মাথায় আকাশ ভেঙে পড়ল। মৃদু চিল্লিয়ে উঠল সে। হোয়াট? তুমি ওকে নিয়ে এসেছো? হ্যাঁ, আমি কি জানতাম কাল তোমরা আসবে? ওকে একা রেখে আসতে ভালো লাগে না, তাই এবার ধরে বেঁধে নিয়ে আসি। সারাদিন ফোন করেছি, ছিলে কোথায়? বাড়িতে ভেজাল লেগে গিয়েছে। ভাই আজকেই চট্টগ্রাম চলে যেতে চেয়েছিল। চাচির অনুরোধে অনেক বুঝিয়ে সুঝিয়ে রেখেছি আরও 2 দিন থাকার জন্য। বাড়িতে এসে শুনি আব্বু তোমার বাবাকে কালকে বিয়ের ডেট ফিক্সড করার জন্য যাবে জানিয়েছে। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না কি করব। তবে কোনোভাবেই শ্রেয়সী ভাইয়ের বউ, সেটা ভাইকে এখন জানতে দেওয়া যাবে না প্রিয়। না দেখেই পালিয়ে যাওয়া বউয়ের জন্য এক আকাশ সমান ঘৃণা তার মনে। প্রিয়র মা ও মামির মাঝের আসনে বসে আছে শ্রেয়া। তাদের দুজনের চারপাশে গোল করে বসেছে ছোট বড় সকলে। সবাই মহিলা, ছোট বাচ্চা কাচ্চা, যুবতী। বেশ বড়সড় প্রিয়র মায়ের কক্ষটা। সেখানেই বিছানা, মেঝে যে সেখানে পাড়ে বসে আছে। আড্ডা জমিয়ে তুলেছে। আড্ডা বাঙালি জাতির যেন এক অনিবার্য চাহিদা। কার না ভালো লাগে আড্ডা দিতে? চেনা পরিচিত লোক পেলে তা আরও জমে ওঠে। টপিক প্রিয়র বিয়ে নিয়ে। বাড়ির মুরব্বী, প্রিয়র ফুফাতো মামাতো ভাই যারা এসেছে, সব ছেলেরা ছাদে। আজ রাত তারা চন্দ্রিমার আলো গতরে মেখে ছাদেই গভীর নিদ্রায় তলিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করছে। শ্রেয়ার মনে হচ্ছে কালই বোধ হয় প্রিয়র বিয়ে। কত সব আয়োজন, শুধুমাত্র ডেট ফিক্সড করতে আসবে, তাতে কি রাজকীয় ভাবসাব। প্রিয় সত্যিই খুব ভাগ্যবতী। সবাই কত ভালোবাসে ওকে। সামান্য কিছুতে কল্পনা জল্পনার শেষ নেই যেন। এই যে আসা পর্যন্ত ওর মামি, মা, কাজিনদের ওর বিয়ে নিয়ে কত প্ল্যান। কোথা থেকে শাড়ি কিনবে, বেনারসি নাকি লেহেঙ্গা পরলে প্রিয়র জন্য মানানসই হবে, আরো কত কি। এছাড়া আয়ুষের চোখেও দেখেছে ও অসীম প্রেম। বোনের মতো বান্ধবীর এত আনন্দ শ্রেয়া নিজেও আনন্দিত না হয় এমন নয়, বরং একটু বেশি মনটা শীতল প্রিয়র খুশিতে। কিন্তু এখন এত মানুষের ভিড়ে একদমই থাকতে ইচ্ছে করছে না। লং জার্নি করে আসার পরপরই ফ্রেশ হয়ে সেই যে এখানে এসে বসেছে, প্রায় ঘন্টার পর ঘন্টা অতিবাহিত রয়েছে। কোথাও গিয়ে একটু একান্তে সময় কাটাতে মন স্পৃহা জাগছে শ্রেয়ার।
তবে এভাবে গুরুজন রেখে উঠে যাওয়া চরম বেয়াদবি বই কি আর কিছুই নয়। কোনো সুতো মিলছে না। প্রিয় গায়েব। শ্রেয়ার অন্তপুরের ডাক প্রিয়র কর্ণ অবধি পৌঁছলো হয়তো। মেয়েটা দরজার সামনে এসে হাজির, উচ্চ আওয়াজে ডেকে বলল, শ্রেয়া আয় খাবি? মা খাবার দাও আমাদের। এই যে আসলাম, এখনো না খেয়ে আসছি। মেয়েকে কঙ্কাল বানিয়ে বিদায়ের ফোনটি এঁটেছ বুঝি? সাথে আমার কলিজার বান্ধবীটাকেও। প্রিয়র আহ্লাদি কণ্ঠ শুনে তড়িঘড়ি করে আসর ছেড়ে উঠে দাঁড়ালো রাশেদা। শ্রেয়াকে হাত টেনে উঠিয়ে বললেন, চল মা খাবি। আমার একদম খেয়াল ছিল না, দেখলি? কথা বলতে বলতে ভুলেই গেলাম। নিচে হয়তো সবাই খেয়ে নিয়েছে, তোরা কয়েকজনই বাকি। প্রিয় সহ ওদের কয়েকজন কাজিন ঠোঁট টিপে হাসে। রাশেদা এমনই, কথায় একবার মশগুল হলে ওনার দিন দুনিয়ার খবর থাকে না। রাতে কেটে নতুন প্রভাত ধরনী স্পর্শ করবে, তবুও ওনার কথার অন্তিমকাল আসবে না। কেউ কেউ তো অগোচরে বাচাল বলে বেড়ায়। বিশেষ করে ওনার শাশুড়ির কথায় কথায় সেই রাশেদার বিয়ের পর হতে ওনাকে বাচাল বলে সম্বোধন করে আসছে। তবে প্রিয়র বাবার স্ত্রী এই গুণটা খুবই প্রিয় ও মনকাড়া। তার ভাষ্যমতে কথা ভেতরে চেপে রেখে গুমড়ে গুমড়ে মরার চেয়ে অতিরিক্ত কথাই ভালো, এতে স্বাস্থ্যের ক্ষতি হবে না। সব সময় এমনটা করেন না রাশেদা, আপনজন কাছে পেলেই কথার ফুল ঝরে। শ্রেয়া পাতের ভাত নাড়তে নাড়তে মিহি স্বরে প্রিয়র উদ্দেশ্যে বলল, কাল এতিমখানায় যাব প্রিয়, চলে আসবো বিকেলের দিকে। এখন শুধু বিয়ের ডেট ফিক্স করা হবে, আমি না থাকলেও চলবে না? এখানে আসার পর মনটা আনচান করছে এতিমখানায় যেতে, শৈশবের স্মৃতি টানছে খুব। প্রিয় সবে এক লোকমা মুখে দিয়েছিল, শ্রেয়ার কথা শ্রবণ হওয়ার সঙ্গে সঙ্গে ভাত গিলে আটকালো গালায়। নাকে মুখে কাশতে আরম্ভ করে মেয়েটা। অতর্কিত এমন কাণ্ডে শ্রেয়া ভরকে গেল। পানির গ্লাস এগিয়ে দিয়ে পিঠে হাত দলতে দলতে অস্থির হয়ে পড়ল শ্রেয়া। পানি পান কর। কি হলো হঠাৎ তোর? পানি খা জলদি। প্রিয়র দাদি বেজার মুখে বলে উঠলেন, এই মাইয়া এমনিতেই সব কিছু দেরি করে, এখন আবার তাড়াতাড়ি খাইতে গেছে কেন? দেরি করার মানুষ তাড়াতাড়ি করতে গেলে এমনই হয়। প্রিয়র চোখে মুখে পানি চলে এসেছে। দাদির দিকে ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আমি দেরি করি? হিংসায় জল রুফায়া, আমার সুন্দর একটা জামাই হইব। বুঝি বুঝি, এ কারণেই আমার নামে মিথ্যা রটায়। তোর যে একটা জামাই 400 লেকচারার, এমন লেকচারার আমার জীবনে কত আইসে গেছে, পাত্তা দিলাম না। তোর দাদা ম্যাজিস্ট্রেট আসিল বইলা আব্বা জোর করে বিয়া দিছিল, নাইলে তারও গুনার টাইম আসিল না আমার। দাদি নাতনির খুনসুটি দেখে শ্রেয়া হাসি আটকে রাখতে পারল না। সব কিছু কত সুন্দর, পরিপূর্ণ একটা পরিবার। ওর যদি এরকম একটা পরিবার থাকতো, বুকটা হাহাকার ধ্বনি তোলে বারবার। নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসে। পরিবার, ভালোবাসা কিছুই পেল না, সব হাতের নাগালের বাহিরে যেন। চাইলেই কি চাঁদে যাওয়া যায়? শ্রেয়ার জীবনটা হয়েছে ঠিক এরকম। অভাগা যেই দিকে যায় সাগর শুকিয়ে যায়। আপনজন, পরিবার কিছুই নেই এই তুচ্ছ জীবনে। আগেও বলতো, এখনো মনে মনে সহস্র কোটিবার আওড়ায়। ভালোবাসার বড্ড অভাব। প্রিয় পানির গ্লাস রেখে তীক্ষ্ণ চাহনিতে চেয়ে দেখে শ্রেয়ার অঙ্গভঙ্গি। মেয়েটার বিষাদ চেহারা ওর অন্তরাত্মা কাঁপায়। শ্রেয়া যদি কাল এ বাড়িতে না থাকে, তাহলে যা ভেবেছিল তার কিছুই হবে না। কত আর লুকিয়ে থাকবে ও? প্রিয় চায়, মন থেকে চায়। অতি তিক্ত হলেও শ্রেয়া সেটা আঁকড়ে ধরেই অভিনব রূপে ভাঙিয়ে তুলুক নিজেকে। শুভ্র রং ভালো, কিন্তু সবসময় যে এটা মানায় না। প্রিয়র চাওয়া হলো শ্রেয়ার জীবনের রংধনু উঠুক, মেয়েটার নামে একটা আকাশ হোক। সেই আকাশে দিনের বেলায় রংধনু উঠুক এবং রাতে একটা থালা সমান চন্দ্র ও কোটি কোটি নক্ষত্র। তাই সে আয়ুষের বিরুদ্ধে গিয়ে নিজ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে। যেই মেয়ে বিবাহিত হওয়া সত্ত্বেও স্বামীর মুখ না দেখে কিশোরী জীবন ফেলে এসেছে, 3 বছর পেরিয়ে এসেছে, কাল দেখবে স্বামীর মুখ। শুভ দৃষ্টি হবে। প্রিয়র বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, কোনো একদিন দুটো হৃদয় মিলিত হবে, স্পন্দিত হবে সমানতালে। শ্রেয়া আজও ওকে বলেনি ওর অতীতের সত্যগুলো। প্রথম যখন আয়ুষের ফোন পেয়ে সাথে রিয়াকে নিয়ে সকল বাস স্ট্যান্ডে শ্রেয়াকে খুঁজতে বেড়ায় প্রিয়, তখনও জানতো না শ্রেয়া নামের মেয়েটা আয়ুষের কি হয়। কেন খুঁজতে বলছে আয়ুষ ওকে? সচরাচর ফোন দিত না, কথাও হতো না। ঢাকা শহরে এলে মাঝে মাঝে সম্মুখে পড়ে গেলে 2-1 কথা বলতো। ওই নিশ্চুপ স্বভাবের পুরুষের 2-1 গম্ভীর কথাই যেন প্রিয়র হৃদয় উতলা করে তুলত। সেদিন যখন ফোন দিয়ে বলল, প্রিয়, তোমার একটা সাহায্য লাগবে।
আমাদের বাড়ির সম্মান রক্ষা করতে হবে। তখনই সে বিনা বাক্যে জানায় যা বলবে তাই করবে আয়ুষ। আয়ুষ বলল সবকটা বাস স্ট্যান্ডে চেক করতে, যদি সম্ভব হয় একটা লাল টুকটুকে বেনারসি পরা বিধ্বস্ত মেয়েকে খুঁজে বের করে নিজের কাছে আশ্রয় দিতে হবে। লাল রঙের ড্রেস পরিহিতা একটা মেয়ের ছবিও পাঠিয়েছে সে। আয়ুষ কিছু উচ্চারণ করার আগে প্রিয় বুঝে নেয় এই মেয়েটাকে ওর জীবন দিয়ে হলেও খুঁজে বের করতে হবে। শত হলেও ভালোবাসার মানুষের যে আদেশ, তবে শর্ত ছিল এমনভাবে মেয়েটার কাছে নিজেকে উপস্থাপন করতে হবে ও যেন কখনো বুঝতে না পারে আয়ুষ কিংবা চৌধুরী বাড়ির কেউ ওকে পাঠিয়েছে। সেদিন শ্রেয়াকে নিয়ে আসার পর সে জানায় সে তার স্বামীর বাড়ি থেকে পালিয়ে এসেছে। কেন পালিয়ে এসেছে, স্বামী কই, এসব জিজ্ঞেস করলেই চুপ থাকে মেয়েটা। পরিচয়ে জানায় ও এতিম। প্রিয় আর জোরাজুরি করেনি, বাকি সবটা আয়ুষের কাছ থেকে শুনে নেয়। আয়ুষ ওকে কড়াভাবে নিষেধ করে দেয় শ্রেয়াকে যেন এ বিষয়ে আর জিজ্ঞেস করা না হয়। পশমিন কালো ভাবনায় আসেনি প্রিয়র চৌধুরী বাড়ির মানুষ এতিম একটা মেয়েকে এভাবে ঠকাবে। আয়ুষকে জিজ্ঞেস করলে বলে বিয়ের কথা ও ঘূর্ণাক্ষরেও টের পায়নি। ইউনিভার্সিটি থেকে ট্যুরে গিয়েছিল রাঙ্গামাটি। যেদিন ফিরল এসে দেখে শ্রেয়াকে বধূরূপে। প্রিয় অচেনা মেয়েটার জন্য ভেবে কষ্টে জর্জরিত হয়ে পড়ে দিনকে দিন। কখন যে মেয়েটা ওর কাছের হয়ে গেল খবরও রাখেনি। সহমর্মিতা দেখাতে গিয়ে আপন মানুষ হয়ে উঠল পরিপূর্ণভাবে। তুর্য ভালো হওয়ার পর চট্টগ্রামে আসার ব্যাপারটা শুনে আয়ুষ ও প্রিয় চিন্তায় পড়ে যায়। শ্রেয়া তো নিজের হাজব্যান্ডকে দেখলেই চিনে ফেলবে, তুর্য চিনবে না, এতে ওরা নিশ্চিত। কারণ পাগলামির দিনগুলোর কোনো কিছুই তুর্যর মস্তিষ্কে ধরে রাখতে পারেনি, সব স্মৃতি থেকে মুছে গেছে। ওদের সেই চিন্তায় গরম জল ঢেলে আরও উত্তাপ করে তোলে শ্রেয়া। তুর্যকে দেখার পরও শ্রেয়ার না চেনার বিষয়টা ভাবিয়ে তোলে ওদের। একটা সময় ঠাওর করে নেয় সেই অমানিসায় শ্রেয়া নিজের স্বামীর মুখই দেখেনি। আয়ুষ বুদ্ধি করে প্রিয়র পাশের বাসা খালি আছে জানায় তুর্যকে। উদ্দেশ্য শ্রেয়ার প্রতি তুর্যের মনে অনুভূতি জাগানো। অজান্তে হোক, কাছাকাছি থাকলে না জানা বইয়ের প্রতি অনুভূতি তো জাগবে। কিন্তু তুর্য জেনে গেল সে বিবাহিত এবং অদেখা বউকে প্রচণ্ড ঘৃণা করে। এতেই সব চেষ্টা বিফলে চলে গেল আয়ুষের। তুর্য চট্টগ্রাম ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে নিয়োগ দিচ্ছে জেনে আশার আলো খুঁজে পেয়েছিল শ্রেয়াকে সসম্মানে চৌধুরী বাড়িতে ফিরিয়ে আনার। অথচ সেই আশার প্রদীপ নিভে যায় তার মনের কথা জানতে পেরে। যে না দেখেই বউকে ঘৃণা করে, চোখের সামনে এলে কি করবে ভেবে কুল পায় না। ফলস্বরূপ আয়ুষ চায় শ্রেয়াকে আগে ভালো মেয়ে হিসেবে জানুক তুর্য। শ্রেয়া ঠিক কেমন মেয়ে নিজ চোখে দেখুক। শ্রেয়ার প্রতি পজিটিভ ভাবনা আসলেই তা আঁচ করে আয়ুষ জানিয়ে দেবে তুর্যকে এই মেয়েই তার বউ। কিন্তু শ্রেয়ার জানতে বাধা, কই যে তুর্য ছাড়ই ওর স্বামী। প্রিয় কৌশলে ঠিক জানিয়ে দেবে শ্রেয়াকে মেয়েটা অতীতের অধ্যায় না খুলতে চাইলেও তাতে সমস্যা নেই। শ্রেয়ার নরম রিনঝিনের স্বর কানে আসলো পুনর্বার। ডাকলো প্রিয় বলে, বলল, কাল যাব আমি, রাগ করিস না প্লিজ। আর কবে ফিরি এই শহরে তা অনির্দিষ্ট। এসেই বা করবো কি? আমার কোনো পরিচিত মুখের দেখা তো মিলবে না এখানে। কার টানে আসবো? মাদারের সাথে দেখা করে যাব। প্রিয় বিচলিত কণ্ঠে বলল, যেতে পারবি, তবে সকালে গিয়ে 12টার আগে চলে আসিস প্লিজ। তোকে ছাড়া আমি একা হয়ে যাব। সে কি, কোথায় যাবে শ্রেয়া মা? রাশেদার উৎকণ্ঠা। শ্রেয়া কাল বিলম্ব না করে প্রতিউত্তরে জানালো, এতিমখানায় যাব আন্টি, চলে আসবো 12টার আগেই। প্রিয় স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এটো হাতেই শক্ত করে জড়িয়ে ধরল শ্রেয়াকে। অতীব খুশিতে গদগদ হয়ে মুখ ফসকে বলে বসল, আমরা দুই বান্ধবী, দুই যা যেন এমন করেই সবসময় একসাথে থাকতে পারি। শ্রেয়া কি ভুল শুনল? যা? প্রিয়কে ছেড়ে চোখ বড় বড় করে অবাক গলায় জিজ্ঞেস করল, যা? যা? প্রিয়র বিরক্তি। হ্যাঁ, তুই এখনই এটা বলি না? প্রিয় মেকি হাসি ফুটিয়ে বলে উঠল, মুখ দিয়ে নটা বের হতে দেরি হয়ে গেছে, ওটা দুই জান হয়তো জানে মান। শ্রেয়ার সন্দেহাতীত দৃষ্টি দমে যায় মুহূর্তেই। প্রিয়র হাতটা ধরে নির্দ্বিধায় স্বীকার করে, আপন বলতে তোকেই চিনি প্রিয়। 3 বছর পর চেনা জায়গাটায় এসে খণ্ডিত হলো শ্রেয়ার হৃৎপিণ্ড। কাছের মানুষটা আর নেই। নেই মাদার বলে যাকে ডাকতো সেই সুন্দর চেহারার মহিলাটা। হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছেন তিনি প্রায় বছর 1.5 হবে। এসব শুনে শ্রেয়ার পায়ের নিচের মৃত্তিকার ফাটল শুরু হলো যেন। কেঁপে ওঠে ওর সমগ্র ধরিত্রী।
কান্না চেপে রেখে বেরিয়ে আসে এতিমখানা থেকে। প্রায় ঘন্টা দুয়েক ছিল এখানে, এখন ফিরতে হবে। কোথায় ভাবলো মাদারের কোলে মাথা রেখে মায়ের সুগন্ধটুকু নেওয়ার সৌভাগ্য হবে, কিন্তু ভাগ্য বড়ই নির্মম। বলাই হলো না। মাদার, আপনার মারফতে সেই কোচিং সেন্টারে এখন আমি একটা জব করছি, দিব্যি চলে যাচ্ছে জীবন। অব্যক্ত হয়ে রইল বাক্যটা। গেট থেকে বেরিয়ে সাদা ওড়নাটা মাথায় টেনে সিধা সড়ক ধরে হাঁটা ধরে শ্রেয়া। তখনই একটা গাড়ি সজোরে ব্রেক কষে ওর সন্নিকটে পাশে। সহসা ধরাস করে উঠল শ্রেয়ার সমস্ত কায়া। তড়িৎ বেগে পাশ ফিরতেই ভেতর হতে ভেসে আসে কিছুটা পরিচিত রুক্ষ কণ্ঠস্বরের ডাক, শ্রেয়সী। শ্রেয়া হকচকালো আকস্মিক ডাকে। ভালো করে গাড়ির ভেতরে দৃষ্টি তাক করতেই মানুষটাকে দেখে যতটা না চমকালো, তার চেয়েও ভারী বিষয়াবিষ্ট হয়ে পড়ল আজ মিস আর মিসের শব্দগুলো শুনতে না পেয়ে। স্যার, আপনি এখানে? শ্রেয়া বিস্ময় লুকিয়ে ধীর স্থির ভঙ্গিতে নম্র গলায় প্রশ্নটা করল। তুর্যর মুখভঙ্গি ঠিক ঠাওর করতে পারছে না সে। দুই নেত্র ঢেকে আছে কালো সানগ্লাসে, কিন্তু বুঝাতে চাইছে, কারণ কারো দৃষ্টি না বুঝে সামনে আহম্মকের ন্যায় দাঁড়িয়ে থাকাটা ওকে ভীষণ অস্বস্তিতে ভোগায়। ভিতরে ভিতরে নিদারুণ যন্ত্রণার সৃষ্টি করে। এখনও ঠিক এমন হচ্ছে, হাত পা কাঁপছে, হাঁটু মুড়ে সড়কে বসে যেতে ইচ্ছে করছে। বড় বড় শ্বাসমুক্ত হচ্ছে প্রকৃতিতে নাসারদ্ধ গলিয়ে। এসবের জন্য দায়ী একমাত্র গাড়িতে বসা থাকা সুদর্শন পুরুষ তুর্য স্যার। কেমন নীরবতা পালন করছে লোকটা। শ্রেয়া একবার ভাবল আবারও প্রশ্ন করবে কিনা, কিন্তু ওকে আর কষ্ট করতে হয়নি। চোখ থেকে সানগ্লাস খুলে তুর্য নিজের অপর পাশের দরজা মেলে দিল। গম্ভীর স্বরে বলল, কাম ইনসাইড শ্রেয়সী। তবদা খেয়ে গেল শ্রেয়া। প্রথম প্রশ্নের জবাব নেই, অন্য কিছুও বলল না। একদম সোজা গাড়ির মধ্যে ঢুকে যেতে বলছে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, এক পা এদিক সেদিক করল না। ওর সেই নির্লিপ্ততা দেখে তুর্য রেগে মেগে বলল, তুমি কি বয়রা? কানে শোনো না? গাড়িতে আসো, প্রিয়দের বাসা যাবে তো, একসাথে যাই। শ্রেয়া তড়িৎ গতিতে নত মস্তক তুলে চাইল। চমকিত কণ্ঠস্বর তার। আপনাকে কে বললো আমি প্রিয় বাসা যাব? তুর্য বিস্তর হাসল, সাবলীল কণ্ঠে বলে উঠল, গাধা তুমি হতে পারো, আমি নই। কথাটা শ্রবণ গ্রন্থিতে পৌঁছানোর সাথে সাথেই শ্রেয়া ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো। গাধা বলে সংজ্ঞায়িত করলো ওকে? এই ছেলে ওকে ব্যঙ্গ না করলে কি শান্তি পায় না? কেন স্যার নিজের স্টুডেন্টের সাথে এমন করে? শ্রেয়ার মন সাপটে মুহূর্তের উদয় হলো, স্যার ছাত্রীকে গাধা বলতেই পারে। তবুও মানতে নারাজ সে, কিন্তু স্বভাবতই চুপচাপ নীরব চরিত্রের অধিকারিণী সে। ছোট থেকেই শিখেছে কেউ কেটে ফেললেও নিজের নিশ্চুপ চরিত্র দিয়ে মানুষটাকে বুঝিয়ে দিতে হবে আমি আপনার মতো উগ্র নই। 8 বছর বয়সে ইতিমখানায় এসে একা একা এতগুলো বছর পার করা সহজ ছিল না, বরঞ্চ কঠিন সাধ্য ছিল। প্রতিনিয়ত মধ্যরাত্রিতে ফুপিয়ে ওঠা অভ্যাসে পরিণত হয়েছিল। চক্ষু আয়নায় ভেসে উঠত মায়ের বিভৎস রক্তাক্ত লাশটা, বাবার নিচ থেকে করা সেই আত্মহত্যা। খালা ফুপি কারো বাড়িতে ঠাঁই না পেয়ে পুরো একটা রজনী ছোটোখাটো এক ভাঙ্গাচোরা চায়ের দোকানে প্লাস্টিকের বস্তা দিয়ে বানানো ছাউনির নিচে কাটিয়ে দেওয়ার চেষ্টা। সেই রাতটা কি সুন্দর ছিল? মোটেও না। এক দানব খুবলে খাওয়ার জন্য উদ্যত হয়েছিল, ক্রমশ এগিয়ে এসে স্পর্শ করতে চেয়েছিল রাতের গুটগুটে আধারে। 8 বছর বয়সী সেই বাচ্চা মেয়েটা নিজের পবিত্র অঙ্গে কারো লোলাপুর দৃষ্টি আটকাতে ব্যর্থ হলেও তাকে ছোঁয়া হতে নিজেকে রক্ষা করেছে। মদখোর মাতাল ব্যক্তির হাত থেকে নিজেকে রক্ষা করতে ছুটতে ছুটতে এসে মুখ থুবড়ে পড়েছিল আজকের সেনা এই এতিমখানার দুয়ারে। হাত পা কেটে রক্ত ঝরছিল, ছোট ছোট চুল বেয়ে গড়িয়ে যাচ্ছিল জল। গায়ের সাদা জামাটা কর্দমাক্ত হয়ে এলোমেলো বিশ্রী অবস্থা। সারাদিন না খেয়ে শরীর হেলে পড়ে সড়কে উঠতে চেয়েও আর পারেনি সে। একটা বয়স্ক লোককে দৌড়ে আসতে দেখে ও হাত বাড়ায়। পরক্ষণে ছোট্ট মস্তিষ্কে হানা দেয়, ওই লোকটার মতো করে এই লোকটাও ওর দেহ বাজে স্পর্শ মাখিয়ে দেবে হয়তো। শেষ রক্ষা পাবে না ভেবে কাঁপা কাঁপা কণ্ঠস্বরে অস্পষ্ট স্বরে ডেকে উঠল মা বলে। দু চোখের পাতা এক হয়, নতুন এক ভোরে আবিষ্কার করে নিজেকে এতিমখানার কোনো এক কক্ষের 4 দেয়ালের মাঝে। গাড়ির হর্নের তীব্র আওয়াজে শ্রেয়া নড়ে চড়ে উঠল, দৃষ্টি মেলে তাকালো তুর্যর দিকে। মনে পড়ল তুর্য তো আয়ুষের ভাই, আজ তো ওদের প্রিয়দের বাড়িতে যাওয়ার কথা। শ্রেয়ার তৎক্ষণাৎ মনে পড়ল রাশেদা বলেছিল প্রিয়র শ্বশুরবাড়ির কে নাকি সরিষা ইলিশ ভীষণ পছন্দ করে।
ইতিমখানা থেকে ফিরে যেন সে রেঁধে দেয়, কারণ পিরুর মায়ের কাছে ওর সরষে ইলিশ রান্নার এতটাই প্রশংসা করেছে, সবাই চায় শ্রেয়সী আজকের মতন বিশেষ একটা দিনে এটা রান্না করুক। মেহমান সব এসে গিয়েছে হয়তো। শ্রেয়া ভাবলো এখন দ্রুত যেতে হবে। তুর্য যখন সাজছে সুযোগটা কাজে লাগানো উচিত, কিন্তু আবার কেমন যেন অনুভব হচ্ছে। তুর্যর সান্নিধ্যে এক অন্যরকম অনুভূতি জাগ্রত হয় মন মাঝারে। অনুভূতিরা হৃদয়স্থলের পুরো পথ ধরে ছোটাছুটি আরম্ভ করে। মনে পড়ে পরপুরুষের সন্নিকট তার নিষিদ্ধ। আনত স্বরে বলল, আমি অটোরিকশা ধরে চলে যাব স্যার, আপনি যান। তুর্যর রাগে চল ফুলে ওঠে, দাঁতে দাঁত চেপে বলে উঠল, আর একটা কথা বললে গাড়ি দিয়ে ধাক্কা মেরে হসপিটালাইজ করব। শ্রেয়া ভরকে গেল, চক্ষুদ্বয়ের আকার বড় হয়ে এলো। হুট করেই গলায় শুষ্ক অনুভব করে তুর্যর এহেন ক্রোধান্বিত স্বরে। মনে হলো এই দাঁতে দাঁত চেপে বলা স্বর পরিচিত, অতীব পরিচিত, কিন্তু সঠিক মনে করতে পারল না শ্রেয়া। কথা না বাড়িয়ে গাড়িতে গিয়ে ওঠে চুপচাপ ভঙ্গিমা বজায় রেখে। পাশের সিটে বসা পুরুষকে ভয় মিশ্রিত স্বরে বলে, স্যার। বলো শ্রেয়সী। আবারও শ্রেয়সী ডাক। শ্রেয়ার অন্তঃস্থলে কম্পিত ছড়িয়ে পড়ে। কেন তুর্য ওকে এই নামে ডাকে? সবাই শ্রেয়া ডাকে, তাহলে স্যারও কেন ছোট করে ডাকে না? শ্রেয়সী কেন ডাকতে হবে তার, তাও আজ মিস আর মিসেস বিহীন? শ্রেয়া যখন চিন্তাভাবনার অতল সাগরে নিমজ্জিত, তখনই তুর্য ওর ডাঙ্গায় টেনে তুলল। মিস আর মিসেস ডাকতে ডাকতে মুখে ব্যথা হয়ে গেছে। ভাবলাম সম্পর্কে তুমি আমার ছাত্রী, ছাত্রীর জন্য মিস আর মিসেস সম্বোধনের প্রয়োজন বোধ করছি না। আর এখানে কি করছিলে? গাড়ি স্টার্ট দিতে দিতে তুর্য প্রশ্ন করে। শ্রেয়া সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল, ভেজা কণ্ঠে প্রতি উত্তর করল, এতিমখানায় এসেছিলাম স্যার। তাৎক্ষণিক তুর্য ঘাড় ঘুরিয়ে এতিমখানার মরিচা আক্রমণ করা লোহার গেটটার দিকে নজর নিক্ষেপ করল। ভ্রুযুগল কিঞ্চিত ললাট শুয়ে গেল নিমিষে। শ্রেয়ার উদ্দেশ্যে লুহু স্বরে জিজ্ঞেস করল, তুমি এখানে থাকতে? শ্রেয়া বাহিরের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে স্মিত হাসে, বলল, জি স্যার। তুমি জানো এটা কার মালিকানাধীন? মাথা নাড়ায় শ্রেয়া, মোলায়েম কণ্ঠে বলল, চৌধুরী বাড়ির, ফাতেমা চৌধুরী নামে এটা। তুর্যর অধর কার্নিশ জুড়ে সুপ্ত হাসি। এটা যে ওদের এবং ফাতেমা চৌধুরী ওর দাদি, সেটা শ্রেয়া জানে না, সেটা বুঝতে পারল। কথা না বাড়িয়ে গাড়ি চালাতে মন দিল সে। শ্রেয়া জানালার দিকে মুখ করে ভাবনায় মগ্ন। ওকে তুর্যর সঙ্গে দেখলে মানুষ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করবে, মিথ্যে রটাবে। তাই বাড়ি থেকে কিছু দূরত্বে নেমে পড়তে হবে। তাছাড়া সামনে দিয়ে যাওয়া যাবে না, এতে ঘর ভর্তি মেহমানের মুখোমুখি হতে হবে নিশ্চিত। যাদের কখনো দেখেনি, চেনে না, তাদের সাথে আকস্মিক একদম সম্মুখে পড়ে যাওয়া ব্যাপারটা বড্ড বেশি পীড়া দেয়। এক্ষেত্রে শ্রেয়া ঠিক করল ও প্রিয়দের বাড়ির পিছন দরজা দিয়ে ঢুকবে। পুরো রাস্তা কারো সাথে কারো কথাবার্তা বিনিময় হয়নি। শ্রেয়া নিস্তব্ধ থাকলেও ইচ্ছা ছিল অঢেল ছাড়ের সাথে পড়া সম্পর্কিত কথা বলার। চুপ করে থাকাটা স্যারকে অসম্মান করা ঠিক ছিল ওর নিকট। কিন্তু তুর্যর গাম্ভীর্য, কঠিন মুখভঙ্গি চোখে বিধতেই যা বলবে ভেবেছিল তা যেন খোলা গগনপথে পাড়ি জমিয়েছে। অবশেষে প্রায় মিনিট 20 পেরিয়ে এলো প্রিয়দের বাড়ির নিকটস্থে। শ্রেয়া মাথায় ঘোমটা টেনে দ্রুত গতিতে বলে উঠল, স্যার গাড়ি থামান। গাড়ি থেমে যায়। শ্রেয়ার দিকে গাঢ় দৃষ্টি তাকায় তুর্য, দৃষ্টি প্রশ্নসূচক। তার চোখে পড়তেই শ্রেয়া আমতা আমতা করে বলে, আসলে আমি পেছন গেট দিয়ে যাব। ধন্যবাদ স্যার আপনাকে, আল্লাহ হাফেজ। বাক্যগুলো উচ্চারণ করে 1 মিনিটও স্থির থাকলো না শ্রেয়া। গাড়ি থেকে নেমে চলে গেল অবিলম্বে। একটিবার ফিরে পর্যন্ত তাকালো না মেয়েটা। কিছু বলার সময় কিংবা সুযোগ কোনোটাই দিল না অপর মানুষটাকে। তুর্যর কপালের শিরা উপশিরা ভেসে উঠল, চোখ দুটো জ্বলে উঠল দপদপ করে। হাত মুঠো করে বুজে ফেলল নেত্রদয়। ক্রোধে আওড়ালো, বেয়াদব মেয়ে। প্রিয়দের বাড়ির কাঠামো ঠিক জমিদার বাড়ির মতন। লম্বা করিডোর পেরিয়ে প্রিয়র রুমে যেতে হবে। 2 দিকে 2টো সিঁড়ি, বসার ঘর একতলার এক কর্নারে। বেশ বড় বসার ঘরটা। ওইখান হতে বাইরে কেউ চলাচল করলে অথবা রান্নাঘরে গেলে দেখা যায় না, কারণ লম্বা প্রশস্ত দেয়াল আর দরজা একদম কর্নারে। দরজায় না দাঁড়ালে এদিকটার দেখা মেলে না।
শ্রেয়া পিছন দরজা দিয়ে ঢুকে সোজা রান্নাঘরের দিকে অগ্রসর হলো। ওকে দেখে নতুন জামদানি শাড়ি পরিহিতা রাশেদা এগিয়ে এলেন। প্লেটে হরেক রকমের নাস্তা সাজাচ্ছিলেন তিনি ব্যস্ত হাতে, সাথে কাজের মহিলা ও প্রিয়র মামি। শ্রেয়াকে দেখে রাশেদা মুখ গোমরা করে বললেন, এত দেরি করে এলি? এই বুঝি বান্ধবীর প্রতি ভালোবাসা? ও তোর জন্য এখনো রেডি না হয়ে বসে আছে, বলছে তোর সাথে তৈরি হবে। এর আগে তুফান হয়ে গেলেও নিচে নামবে না, অথচ ওর শ্বশুর বাড়ির সবাই বসে আছে বসার ঘরে। তাড়াতাড়ি যা মা। সর্ষে ইলিশ রাঁধবো না আন্টি? ওটা রাতে করিস, তোর কাকা বলেছে আজ জোর করে হলেও সবাইকে রেখে দিবে। প্রায় 1 বছর পরে এসেছেন ওনারা, এখন যা। শ্রেয়া রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তার ওই পাশে ওপরে যাওয়ার সিঁড়ি, আবার বসার ঘরের পাশ দিয়েও ধাপে ধাপে সিঁড়ি ওপরের দিকে গিয়েছে। ওই পাশের সিঁড়ি বাছাই না করে রান্নাঘরের পাশেরটাই যাওয়ার জন্য বাছাই করলো শ্রেয়া। প্রথম সিঁড়িতে পা রাখতেই কদিনের মুখস্থ স্বর কর্ণভেদ করলো। চক্ষু ফিরিয়ে তাকালো সেদিকে। তুর্য কানে মোবাইল ধরে গম্ভীর কণ্ঠে কথা বলে চলছে। শ্রেয়ার নজর সরিয়ে নিল। চলে যেতে নিয়ে নিজের অজান্তেই আবারও দৃষ্টি গেল সেদিকটায়। নিমিষেই স্থবির হয়ে পড়ে, কারণ অপর পাশের ব্যক্তিও চেয়ে তার দিকে তির্যক নেত্রে। কয়েক সেকেন্ড থমকে গেলেও শ্রেয়া নিজেকে সামলাতে দ্রুত পদে ছুটে আসে প্রিয়র রুমে। এসেই মাথায় হাত। মেয়েটা গায়ে কালো একটা শাড়ি জড়িয়ে মুখে আধার নামিয়ে বসে আছে নিশ্চিন্তে। বুঝতে বাকি নেই তীব্র রগের ফল। শ্রেয়া ব্যাগ থেকে আকাশি রঙের এমব্রয়ডারি কাজ করা একটা 3 পিস বের করে স্যুট লাগালো ওয়াশরুমে। গোসল সেরে বেরিয়ে আসতেই প্রিয় উঠে দাঁড়ালো। শাড়ি ঠিক করে ওর কাজিনদের বলল জলদি মেকআপ করে দিতে। এতে হতবাক হতভম্ব এক একজন। এই তো কিছুক্ষণ আগেও মেয়েটা রেডি হতে নারাজ, অথচ এখন শ্রেয়া সেজেগুজে তৈরি হতেই কি ফুরফুরে মেজাজে সাজছে। এত ভালোবাসা বান্ধবীর জন্য? রাশেদা তড়িঘড়ি করে এলেন, জানালেন এখন ওই প্রিয়কে নিয়ে নিচে যেতে হবে। আয়ুষ নিষেধ করে দিয়েছে শ্রেয়াকে যেন এখন মেহরিমা চৌধুরীর মুখোমুখি না করে, তাহলে লঙ্কা কাণ্ড বাড়তে মিনিট খানেক সময় ব্যয়ও হবে না। কথা মতো নিল না নিচে ওকে। অন্যান্য কাজিনদের সঙ্গে নিচে গেল। ত্রিহা ওকে নিজের পাশে বসিয়ে কপালে চুমু খেল। অত্যন্ত পছন্দ তার প্রিয়কে। ছেলের বউকে আদরে ভরিয়ে রাখবে নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। কিছু সময় প্রিয়কে বড়দের মাঝে রেখে একটা সময় ত্রিহা বলল, আয়ুষ, তুর্য, আয়ুষী তোরা বাইরে গিয়ে ঘুরে দেখ। এতক্ষণ বড়দের মাঝখানে থেকে হাঁসফাঁস অবস্থা ছিল আয়ুষীর। মায়ের আদেশ পেয়ে চটজলদি প্রিয়র আঁচল ধরে বেরিয়ে আসলো। আয়ুষ ও তুর্য গেল ছাদে। তন্মধ্যে প্রিয়র কাছ থেকে আয়ুষী চলে গেল ওর এক কাজিনের সাথে বাহিরে বাগানের দিকে। এটাই মুখ্য সুযোগ। যতই কাছে যাবে ততই তো দূরত্ব ঘুচবে। নিজের এই কথাটাই আমল থেকে শ্রেয়াকে এক প্রকার জোর করে নিয়ে এলো ছাদে। আয়ুষ ও তুর্য ভার্সিটি বিষয়ক কথায় মশগুল ছিল। হুট করে ওদের হুড়মুড়িয়ে ছাদে প্রবেশ করায় চক্ষুদয় চলে গেল ওদের দিকে। তুর্য ঠোঁট বাঁকিয়ে বলল, যা বউ নিয়ে ছাদের অপর পাশে কেটে পড়। আয়ুষ মাথা চুলকে হাসার চেষ্টা করল। প্রিয়র কাছাকাছি যে উপস্থিত দুজনের অলক্ষ্যে চোখ রাঙিয়ে হাত টেনে নিয়ে গেল ওকে ছাদের আরেক দিকে। এদিকে হতে ওই পাশে দেখা যায় না। আয়ুষ রাগান্বিত স্বরে বলে উঠল, শ্রেয়াকে এনেছো কেন লেট লতিফ? প্রিয় ফুঁসে ওঠে, আমি লেট লতিফ আনবো, 1000 বার আনবো, তাতে তোমার কি? কি একটু সময়ের দাম দেওয়া শিখেছো? অমনি আমাকে লেট লতিফ ডাকে। এখানে কেউ আছে? ওরা যদি কাছাকাছি না আসে তাহলে তুর্য ভাই আমার শ্রেয়র মায়াময়ী রূপ কেমনে দেখবে? কিন্তু কোনো কিন্তু না। আয়ুষীকে আমার এক কাজিন নিয়ে গেছে। আর ছাদে কি মুরব্বীরা আসবে? চিল, 4 চোখওয়ালা লেকচারার, চিল। প্রিয়র কথায় ফিক করে হেসে দিল আয়ুষ। শক্ত করে বুকে জড়িয়ে ধরল ওর নরম দেহখানি। এই মেয়েটার মাঝে শান্তি খুঁজে পায় আয়ুষ। তার অশান্ত মন শান্ত করার একমাত্র উপায় হিসেবে কাজ করে মেয়েটা। তুর্য নিষ্পলক চোখে দূরের রাস্তার দিকে চেয়ে আছে। প্রিয় এখানে এনে এমন পরিস্থিতিতে ফেলে দিবে টের পেলে ভুলেও পা বাড়াতো না শ্রেয়া। পা দুটো ফ্লোরে আঁকড়ে ধরে রোবট হয়ে যেত। তবুও আসতো না
চলে যাওয়ার নিমিত্তে পা ফেলতেই কর্ণগোচর হয় তীক্ষ্ণ স্বরের প্রশ্ন। পাগলের হাতে মার খেয়েছেন কখনো? মুহূর্তেই থরথর করে কেঁপে উঠল শ্রেয়া। সেই কাঁপুনি তীব্র গতিতে ছড়িয়ে পড়ে শিরায় শিরায়, অঙ্গ প্রত্যঙ্গে। গ্রীষ্মকালেও বিনা বার্তায় শীতের আগমন ঘটল যেন। তুর্য রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে এনে শ্রেয়ার দিকে ঘাড় বাঁকিয়ে চাইল। মেয়েটার ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে, তা তার চক্ষু এড়ালো না। কপালে বলিরেখার ভাঁজ ফুটে উঠল। স্পষ্ট কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে শ্রেয়সী? এদিকে এসো। শ্রেয়ার পা চলছে না, ছাদের মেঝেতে আটকে গেছে যেন দুই পা। দেহে অল্প পরিমাণ শক্তিটুকুও অবশিষ্ট নেই। গলা উঁচিয়ে বলতে চাইল, স্যার আমি পাগল, ভয় পাই, খুব ভয় পাই, আমাকে ডাকবেন না স্যার। কিন্তু দু অধর আলগা হলো না কিঞ্চিত মাত্র। মাথায় বারংবার জেকে বসতে শুরু করে বিবাহের প্রথম রাত্রে সেই বিষাক্ত স্মৃতিটুকু। মনে হলো এখনও দুটো শক্ত হাত ওর গলা চেপে ধরেছে, হুঙ্কার ছেড়ে বলছে, খুন করব তোকে। শ্রেয়ার শরীর কাঁপলেও মনটা শক্ত রাখার প্রয়াস চালালো। গতকাল কাটাবে এই পাগলের প্রতি ভয় নিয়ে। এই ভয়ই তো ওর জীবনের সকল সুখ কেড়ে নিয়েছে, নিঃস্ব করে দিয়েছে ওকে। সেদিন নববধূ বেশে স্বামী পাগল জেনে পুরনো ক্ষত দগদগে না হলে, ভয় কাজ না করলে কখনো এই শহর ছাড়তে হতো না। জীবন চিরকালের জন্য একা হয়ে যেত না। এই একটা ভয় কুড়ে কুড়ে খাচ্ছে ওর ভিতরটা। পুনর্বার ডাকলো তুর্য। সন্দেহতীত দৃষ্টিতে তাকিয়ে রইল অনর। না, কাউকে বুঝতে দেবে না শ্রেয়া নিজের দুর্বলতা। মনের জোরে এগিয়ে গেল তুর্যের দিকে। দাঁড়ালো মাঝে বিস্তর দূরত্ব রেখে। তাও অনায়াসে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে দুজনের কাছে হতে ভেসে আসা সুগন্ধি। একজনের ভেজা সিক্ত চুল থেকে শ্যাম্পুর কড়া গন্ধ, অপরজনের সুঠাম দেহ হতে পারফিউমের ঘর। মিলেমিশে একাকার হয়ে দুজনের নাসারন্ধ প্রবেশ করেছে অবলীলায়। হুট করে কেমন অনুভূত হলো শ্রেয়ার। দূরত্ব বাড়িয়ে দিল কিঞ্চিত। তুর্যতা অবলোকন করে হাসল, মৃদু হাসি। শ্রেয়া উন্মুক্ত অম্বরে একবার তাকালো। রোদের তেজে চোখ জ্বালা করে উঠল ওর। চোখের মণিকোঠা জলে টইটম্বুর হয়ে ওঠে। আবছা আবছা অন্ধকার ভিড় জমালো চারদিকে। শ্রেয়া বুঝতে পারে দিবাকর তার চাহনি পছন্দ করেনি, তাই তো রোশনি ছুঁড়ে ভস্য করতে চাইছে ওর কাজল মাখা আখি যুগল। তুর্য বাহিরে বের হলে পকেট টিস্যু রাখে নিজের সঙ্গে সর্বদা। শ্রেয়ার মুখভঙ্গি, পদক্ষেপ সবটাই সে লক্ষ্য করলো। একটা টিস্যু বাড়িয়ে দিয়ে বলে, চোখের পানি মুছে না, ঠিক হয়ে যাবে। পরবর্তীতে ভুলেও আকাশের দিকে এমন করে তাকাতে যেও না, চোখের ক্ষতি হবে। তখন চাইলেও আপন কারো মুখ দেখার তৃষ্ণা কখনো মিটবে না তোমার। চোখ দুটো ভালো রাখো, হয়তো তোমার গাঢ় দৃষ্টিতে কারো ছবি আঁকা বাকি এখনো। তুর্যর কথা শুনে শ্রেয়া বিস্মিত হয়। কেমন রহস্যময় ঠেকলো শেষাক্ত বাক্যটা। সত্যি তো ওর অনেক তৃষ্ণা নিজের স্বামীর চেহারাটা এক নজর দেখার, কিন্তু তা কখনো পূরণ হবে না। শ্রেয়া এত বছরে এটাও জানতে পারল না কেমন আছে পাগল মানুষটা, সুস্থ হয়েছে কি, আর হলেও কি ওদের বিয়ের কথা জানে। এমন শত শত প্রশ্ন শ্রেয়ার মস্তিষ্কে কিলবিল করতে থাকে প্রতিদিন প্রতিক্ষণ। আর ভাবতে পারল না শ্রেয়া। খুবই সতর্কভাবে তুর্যর হাত থেকে টিস্যুটা নিতে গেল, তবুও ঘটে গেল এক অসতর্ক কাণ্ড। শ্রেয়া অপ্রতিভ হয়ে পড়ল। তরঙ্গ খেলে গেল শরীরের ভাঁজে ভাঁজে। টিস্যু নিতে গিয়ে ওর বৃদ্ধা আঙ্গুল ছুঁয়ে দিল তুর্যর কনিষ্ঠ আঙ্গুল। তুর্য স্পর্শ অনুভব দূরে থাক, লাগেওনি এমন ভাব করে সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। শ্রেয়া অতিশয় চমকে আড়ষ্ট। তো নির্লিপ্ততা, ক্ষণে ক্ষণে মুখের আদল পরিবর্তনের ক্ষমতা রাখে এই লেকচারার। চোখ ঠিক হলে সামনে তাকাও শ্রেয়সী। সুবোধ বালিকার ন্যায় শ্রেয়া প্রিয়দের বাড়ির পেছনের রাস্তায় চক্ষু মেলে তাকালো। দুই পাশে সারি সারি বিভিন্ন কাঠের গাছ, মাঝে পিচ ঢালা রাস্তা। সেই রাস্তার কিনারায় জীর্ণ শীর্ণ দেহ, রুক্ষ ও অবিন্যস্ত চুলের নোংরা কাপড় পরিধানকারী একজন লোক বসে আছে। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে, সেই লোককে একদল বাচ্চা কাচ্চা ব্যঙ্গ করছে লাগাতার। কেউ কেউ আবার পাথর নিক্ষেপ করছে। লোকটাও পাথর নিয়ে বাচ্চাগুলোর দিকে ছুটে যাচ্ছে। এতেই ভোদৌর বাচ্চাগুলোর। শ্রেয়া শুষ্ক কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে এলো, পাগল। তুর্য নির্লস ভঙ্গিতে সায় দিয়ে বলল, তাই মনে হচ্ছে, তাই তো তোমাকে জিজ্ঞেস করলাম
কখনো পাগলের মার খেয়েছো কিনা? আমি একবার খেয়েছিলাম ছোটবেলায়, খুব সম্ভবত তখন স্কুলে পড়ি। বাসরাতে স্বামী মারতে যাচ্ছিল, আবার মার খেয়েছে কিনা প্রশ্নটা শ্রেয়ার নিকট অত্যন্ত হাস্যকর ঠেকল। আবার বিস্তর হাসিও ঠোঁটে ফুটতে চাইছে তুর্য স্যারের পাগলের হাতে মার খেয়েছে শুনে। আগ্রহ নিয়ে বলল, তারপর কি হলো স্যার? তুর্য কপাল কুঁচকে তাকালো, তির্যক নেত্রে চেয়ে বলল, তারপর আমি তোমাকে বলতে অনাগ্রহী। এত বড় অপমান! শ্রেয়ার ভীষণ রাগ হলো। কেন জিজ্ঞেস করতে গেল এই ছেলেকে? ও তো প্রথম দিন থেকেই জানতো এই ছেলে নিজেই একটা পাগল, নয়তো সামান্য পানি পড়া নিয়ে সরি বলার পরেও এত রিয়্যাক্ট করতো নাকি? আজব লোক। শ্রেয়া চলে যাবে, আর এক মুহূর্ত থাকবে না এখানে। তুর্যর সান্নিধ্যে মানে সেকেন্ডে সেকেন্ডে শরীরে কম্পনের ছড়াছড়ি। অদ্ভুত হলেও এটা আঁচ করতে পেরেছে সে। তুর্যর কথাবার্তা ওর অভ্যন্তরে দাফন করতে চাওয়া অতীতের স্মৃতি জাগ্রত করে, বাড়িয়ে দেয় ভয়ের মাত্রা। আর ভুলেও তার ধারে কাছে আসা যাবে না। আজ ওরা থাকলে সারাক্ষণ রুমে থাকার পণ করল শ্রেয়া। নড়বে না এক পাও। এই মুহূর্তে এখান থেকে প্রস্থান ঘটাতে পারলেই হাফ ছেড়ে বাঁচবে। শ্রেয়া সরব করে বলল, আমি আসি স্যার। কথাটা বলে আবারও তুর্য উত্তরের অপেক্ষা করল না। গটগট পায়ে ছাদের দরজা অবধি আসতেই কর্ণগহ্বরে পৌঁছালো তুর্যর ব্যথাতুর আর্তনাদ। আহ! শব্দ শুনল বিশদ, তবে তা খুবই ক্ষীণ ছিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও আর্তনাদে ঘুরে তাকালো শ্রেয়া। নিমিষে ওর হৃদয়ের গতি নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে। মুখশ্রী রক্তশূন্য ফ্যাকাশে রূপ ধারণ করে। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে দিক বা দিক শূন্য হয়ে দৌড়ে এলো তুর্যর কাছাকাছি। হাতটা স্পর্শ করতে যেও করল না। সম্মুখের মানুষটার ফর্সা হাতের উপরিভাগ ছিলে রক্ত ঝরছে। হাত থেকে দৃষ্টি উপরের দিকে তুলল শ্রেয়া। তুর্যর মুখের পানে। উজ্জ্বল চেহারাটা অনুজ্জ্বল, মলিন, বিবর্ণ। এই তো এখনই রৌদ্র উজ্জ্বলে চকচক করছিল মুখটা। শ্রেয়া আত্মস্বরে বিচলিত কণ্ঠে বলে উঠল, স্যার কিভাবে কাটলো? রক্ত ঝরছে। ঝরুক। নির্বিকার অভিব্যক্তি তুর্যর। ঝরুক মানে? পাগল আপনি? মৃদু চেঁচিয়ে উঠল শ্রেয়া। তুর্যকে রেখে ছুটে এলো প্রির রুমে। পুরো রুম তন্ন তন্ন করে ফার্স্ট এইড বক্সটা খুঁজে বের করে পুনরায় ছুটল ছাদে। তড়িৎ গতিতে ছোটবার দরুণ অবস্থা কাহিলর। এমনিতেই শরীর মন দুটোই দুর্বল, শক্তিহীন। কাল থেকে অনবরত ছোটাছুটির ওপর দিন রাত কাটাচ্ছে। তাতেও শ্রেয়ার দুঃখ নেই। সকল কষ্ট মনের দুয়ারে এসে থেমে যায় ওকে দুর্বল রাখতে। যত চায় শক্ত নারী হতে, মন ততই ওর বিরোধিতা করে। এই যে এখন তুর্য রক্তাক্ত হাত দেখে ওর মন খারাপ হচ্ছে। ফার্স্ট এইড বক্সটা তুর্যর দিকে এগিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, স্যার ব্যান্ডেজ করে নিন। তুর্য ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে শ্রেয়ার প্রস্তাবটা মুখ ফিরিয়ে নিয়ে বলল, প্রয়োজন নেই, যাও এখান থেকে। শ্রেয়া এক চুলো নড়েনি। নিশ্চল থেকে উসখুস করে বলে উঠল, প্রয়োজন আছে। আপনার হাত থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে। তুর্যর রাগের মাত্রা আকাশ ছুঁয়ে ফেলল। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বেশ জোরেই চেঁচিয়ে উঠল, আমি বলেছি আমার সাহায্য লাগবে, আর কেমন সাহায্য করছো? ডান হাত কেটেছে, বাম হাতে ব্যান্ডেজ করতে পারবো? গাথা কোথাকার। শ্রেয়া বিমূরতায় বা খাড়া। খুঁতখুত করতে করতে এগিয়ে গিয়ে তুর্যর রক্তাক্ত হাতটা আলগাভাবে ছোঁয়ার চেষ্টা করল, কিন্তু সক্ষম হলো না সে। ওর অভ্যন্তর চিৎকার করে বাধা দিয়ে যাচ্ছে ক্রমশ স্পর্শ করতে। কিছু বাধা মানতে নেই, বিশেষ করে যে বাধা অতিক্রম করলে পরোপকার হয়। সমস্ত ভালো মন্দ নিষেধাজ্ঞা দূরে ঠেলে একটুখানি স্রেফ একটু স্পর্শ করলো হাতটা। কিন্তু তুর্য ঝাড়া মেরে ছাড়িয়ে নিল। কড়া গলায় বলল, একদম না, যাও তুমি। এত রাগ ভালো না স্যার। শ্রেয়ার প্রতিবাদী কণ্ঠস্বর। শ্রেয়া ছাদের রেলিংয়ের ওপর বক্সটা রাখলো, নিজের হাতটা মেলে ধরে বলল, দিন স্যার, আপনার হাতটা দিন। রক্তটা সব আপনার না হয় পরে দেখাবেন। ততক্ষণে প্রিয় ও আয়ুষ উপস্থিত। তুর্য হাতটা রাখলো শ্রেয়ার হাতের উপর। এমন দৃশ্য চোখে বিধতে আয়ুষ ও প্রিয় একে অপরের মুখ চাওয়াচাই সেরে নিল। ইচ্ছে হলো না কাছে যেতে, কিন্তু তুর্যর হাতের রক্ত দেখে নিজেদের আটকাতেও পারল না। আয়ুষ বিচলিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে ভাই? শ্রেয়া রক্ত পরিষ্কার করে সাদা ব্যান্ডেজ হাতে জড়িয়ে দিচ্ছিল। আয়ুষের ব্যগ্র স্বরে লজ্জায় কাচুমুচু হয়ে গেল মুখখানা। সমস্ত বদন লজ্জার আবরণে ঢেকে যায়। অপ্রস্তুত হাতে তুর্যর ব্যান্ডেজ কোনোমতে সেরে পিরুর পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল।
আয়ুষ হাতটা ধরতে নিলে তুর্য সরিয়ে ফেলল। নত মস্তকে থাকা শ্রেয়ার পানে চেয়ে রাশভারী গলায় বলল, স্পর্শ নিষেধ আয়ুষ। পরক্ষণে গলার স্বর স্বাভাবিক করল। দেখলে এভাবে দেখ, ধরার কি দরকার? তুর্য হাত নেড়ে চেড়ে দেখালো তার কার্যকলাপে হতভাগ আয়ুষ। উদ্যোগী হয়েও জিজ্ঞেস করল, কাটলো কিভাবে? ইশারায় পাশের লেবু গাছটা দেখায় তুর্য। ভালোই বড়সড় একটা গাছ, টব থেকে ডালপালা বেরিয়ে ছড়িয়ে আছে। কাঁটাগুলো অনেক বড় বড়, লেবুও ধরেছে অনেক। এটার পাশে দাঁড়িয়েছিলাম, ভুলবশ হাত লেগে গিয়েছে, আমি নিচে যাচ্ছি। কথাটা বলে থামল তুর্য। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে শ্রেয়ার দিকে তাকালো স্থির অবিচল দৃষ্টিতে। শ্রেয়া হকচকিয়ে যায়। কি মোহনীয় দৃষ্টি তুর্যর। সে চোখ সরিয়ে বেসামালভাবে এদিক সেদিক তাকাতে থাকে। তুর্য দুর্বোধ্য হাসল, বলল, ধন্যবাদ আয়ুষের শালী সাহেবা। তুর্য চলে যেতে প্রিয় হেসে মিনমিন করে বলে, আয়ুষের শালী আপনার বউ দুলা ভাই। বাক্যটা এতই নিচু স্বরে আওড়ালো শ্রেয়ার কর্ণপাত দূর ও বুঝতে পারেনি প্রিয়র দুই ওষ্ঠ নড়ছে। সে তো অন্য চিন্তায় নিমজ্জিত। খুব বেশি জোরে ঝাড়া না মারলে লেবু গাছের কাঁটায় হাত লেগে এত গভীরভাবে চামড়া ছিলে রক্তপাত হওয়ার কথা না। নিশ্চয়ই জোরে লেগেছে। আয়ুষের চিন্তা কমানোর নিমিত্তে হয়তো তুর্য ভুল বাক্য সাজিয়েছে। এটাই হবে। প্রিয় ফ্যাসাদে পড়ে গেল। রুমের দরজায় উকি দিয়ে দেখে ওর রুমে আয়ুষী। শ্রেয়া ওর মায়ের রুমে গিয়েছে আপাতত রাশেদার ডাকে। এখন যদি শ্রেয়া ও আয়ুষী মুখোমুখি হয়ে যায়, ভেবেছিল যে করেই হোক আজ এদের ভাগিয়ে দেবে। আয়ুষও চেষ্টা করেছে, কিন্তু পারল কই। উল্টো ওর বাবা মা ধরে বেঁধে রেখে দিয়েছে। আবার অন্যদিকে ভয় হচ্ছে মেহরিমা চৌধুরীর চোখে শ্রেয়া পড়ে যায় কিনা। খানিক বাদেই সবার দুপুরের খাবার খাওয়ার ডাক পড়বে। শ্রেয়াকে নিচে যেতে আটকাতে পারলেও এখান থেকে গায়েব করা অসম্ভব ব্যাপার। চিন্তায় যখন মাথার চুল ছিঁড়ে ফেলার উপক্রম, আয়ুষী বিছানা ছেড়ে উঠে টুপ করে চলে এলো ওর সামনে। ভাবি ডেকে টেনে রুমে নিয়ে গেল। শ্রেয়াকে ডেকে প্রিয়র আম্মু আয়ুষের জন্য বানানো আংটিটা দেখালেন। খুশিতে গদগদ হয়ে বললেন, এটা ভালো হবে না রে মা, প্রিয়কেও দেখাইনি। ওর তো আবার তোর পছন্দসই জিনিসই ভালো লাগে, তাই ভাবলাম তোকে একবার দেখাই। ঠিক আছে? অনেক সুন্দর হয়েছে আন্টি, আমি এখন যাব? হ্যাঁ হ্যাঁ, আর শোন, একটু পরে লাঞ্চের জন্য ডাকা হলে প্রিয়কে নিয়ে নিচে চলে আসিস। মেহমান আছে ভেবে লজ্জা পাস না আবার। শ্রেয়া ঘাড় হেলিয়ে বলে, আচ্ছা। ও রুম থেকে বেরোতে নিবে তার পূর্বেই প্রিয়র মামি রুমে ঢুকলো, সাথে দুজন মহিলা। চেনা দুটো মুখ দেখে ভূতল কেঁপে উঠল শ্রেয়ার। 3 বছর, পাক্কা 3 বছর পর কিছু সময়ের পরিচিত হওয়া মানুষটার চেহারা দেখল। শ্রেয়া হতভম্ব, কিং কর্তব্য বিমুখ। সামনের মানুষ দুজনের একই হাল। প্রিয়র মা হাসি মুখে এগিয়ে এসে বললেন, আপনারা এখানে? শ্রেয়া, ওনারা প্রিয়র শাশুড়ি ও চাচি শাশুড়ি। আকস্মিক কিছু সত্য সামনে এলে মেনে নেওয়া কঠিন সাধ্য হয়ে পড়ে। হারিয়ে যায় বাকশক্তি। ত্রিহা চৌধুরী শ্রেয়াকে কিছু বলতে যাবে, তখনই ওনার হাত চেপে ধরে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলেন মেহরিমা সকলের অলক্ষ্যে, অগোচরে। শ্রেয়া হতবাক, চোখ তুলে তাকাতে অবধি পারছে না। মাথায় হাজারো রহস্য উন্মোচনের খেলা চলছে। প্রিয় পর্যন্ত জানে না ওর অতীত, চৌধুরী বাড়ির সঙ্গে সম্পর্কের কথা। তাহলে তার পরিবার জানবে কেমন করে? বুঝলো যথেষ্ট স্বাভাবিক থাকতে হবে ত্রিহা ও মেহরিমা চৌধুরীর সামনে। তবে ওর ভিতরে তীব্র হতে তীব্রভাবে আক্রমণ করছে একটা কথা, একটা সত্য, এবং তা হলো তুর্য ছাড়াই তার সেই পাগল স্বামী তুর্য চৌধুরী। পোশাক দ্বারা আবৃত পিঠ বেয়ে ঘাম নেমে যাচ্ছে নিচের দিকে, একটু আটটু ভিজিয়ে দিচ্ছে আকাশি রঙের জামাটাও। রাশেদা মেহরিমার দিকে চেয়ে হাসি হাসি মুখ করে বললেন, আসুন আপা, দাঁড়িয়ে আছেন কেন? আর ও প্রিয়র বান্ধবী, আমার আরেকটা মেয়ে। শ্রেয়ার চোখ ছলছল করে উঠল। প্রিয়র মায়ের এই আপন পরিচয় দেওয়াটা ওকে বরাবরই অবাক করে। মনে হয় এই মহিলা ভালোবাসাটা ভেজালবিহীন, কোনো প্রকার স্বার্থ লুকায়িত নেই। অথচ সামনে অতি দামি বেশভূষায় হাজির মানুষটা সম্পর্কে ওর শাশুড়ি, যিনি একদিন ওকে চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড় করিয়ে বলেছিল, এতিম মেয়ে ঘরে তুলেছি ছেলের অসহায় জীবন দেখে, কিন্তু তুমি আশানুরূপ কাজ করনি। এই না যে আমি
এতিমদের পছন্দ করি না, কিন্তু তুমি আমার ছেলের অযোগ্য। তেতো হলেও সত্য। পাগল হলেও যে ছেলে তোমার দিকে চোখ তুলেও তাকায়নি, সুস্থ থাকলে ধারে কাছেও ঘেঁষতে দিও না। আর সেই তুমি কিনা সবার সামনে আমার ছেলেকে পাগল প্রকাশ করে তুচ্ছ করে চলে গেলে। একবার গিয়ে দ্বিতীয়বার ফেরার মুখ তুমি রাখোনি। রূপা কেমন করে বুঝবে স্বর্ণের কদর? তুমি তো রূপাও হতে পারোনি। সবাই আমাকে ক্ষমা করলেও আমি তোমাকে ক্ষমা করে ঘরে তুলব না। আমার ছেলে আমার প্রাণ, আর সেই প্রাণকে তুচ্ছ করেছো তুমি। শ্রেয়া কাল বিলম্ব না করে সালাম দিয়ে রুম ত্যাগ করে। রুম থেকে বেরিয়ে ছুটে যায় ছাদে। এক পাশের দেয়ালে পিঠ এলিয়ে চোখ বুজে নেয়। নিমিষেই তপ্ত নোনা জল গড়ায় ফোটায় ফোটায়। নীরবে নিঃশব্দে কান্না। কিছু দুঃখ হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে পাওয়া খুশি মিলে অশ্রুরূপে ঝরছে। ভাঙ্গা গলায় বলল, আপনি আমার স্বামী তুর্য স্যার, সুস্থ হয়ে গেছেন আপনি। আমার এত কাছে ছিলেন, আমি চিনতে পারিনি আপনাকে। শুধু মনে হতো আপনার সেই রোষপূর্ণ কণ্ঠটা আমার ভীষণ পরিচিত। বিড়বিড় করে কথাগুলো বলে শ্রেয়া থামল। আখিদ্বয় বুঝে রেখেই নিশ্চুপ সময় পার করতে থাকে। একটা সময় ম্লান হাসে মেয়েটা, নিজের মনকে বোঝায়, উনি তো জানেনই না আমি তার বউ। ওনার কাছে আমি শুধুমাত্র ছাত্রী, তুর্য স্যারের ছাত্রী। যাকে না দেখেই কেবল নাম শুনে হৃদয়ের সন্ধি ঘটাতে চেয়েছিল শ্রেয়া, আজ সেই মানুষটার মুখটা মনের ক্যানভাসের রঙিন হয়ে ফুটে আছে। শ্রেয়া তুর্যর এমনিতেই বলা একটা কথাকে কেন্দ্র করে মিনমিনে স্বরে আওড়ালো, আপনার ছবি আমার দৃষ্টিতে আঁকা হয়ে গিয়েছে তুর্য স্যার। তখন স্যার বলে আপনার কাটা হাত দেখে খারাপ লাগছিল, আর এখন আমার স্বামীর রক্তাক্ত হাত মনে করে হৃদয়টা পড়ছে। কি অদ্ভুত, এক লহমায় সবকিছুর কত পরিবর্তন। কিন্তু আপনাকে বোধহয় আমার পাওয়া হবে না, কখনো না। কাজল লেপটে গিয়েছে, নেত্র কার্নিশ বেয়ে জল পড়ছে না। চিকন দু অধরে ম্লান হাসির আলিঙ্গনে চক্ষুজোড়া থামিয়ে দিয়েছে অশ্রু বিসর্জন। কি হবে এত কেঁদে? দিনের আয়ু ফুরিয়ে সন্ধ্যের আগমন ঘটবে, তবুও শ্রেয়ার আশার প্রদীপ জ্বলবে না, কভুও না। তবে শ্রেয়া খুশি, অত্যন্ত শান্তি অনুভব করছে নিজের স্বামীকে চিনতে পেরে। এটাই শূন্য জীবনের প্রথম পূর্ণতা। সাদা ওড়নাটার এক কোণা হতে তুলে গালে লেগে থাকা কর্দনের ছাপ মুছে নিল শ্রেয়া। এতে হিতে বিপরীত হলো মেয়েটার সঙ্গে। কাজল চোখের নিচ থেকে ছড়িয়ে গাল পর্যন্ত চলে এলো। বিধ্বস্ত চেহারাটা নিয়ে ছাদের সিঁড়ি ভেঙে প্রিয়র রুমে চলে আসে। ওকে দেখেই ধক করে ওঠে প্রিয়র বুক। অনর্গল জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে? মুখের এই অবস্থা কেন? তুই এতক্ষণ মায়ের রুমে ছিলি? হ্যাঁ, আর মুখে কি হবে? আয়নায় গিয়ে দেখ। শ্রেয়া আয়নাতে চেহারার হাল দেখে আনমনে হাসল। হয়তো দুঃখের সাগরে ভেসে যাওয়ার কথা এই মুহূর্তে, উল্টো মেয়েটার হাসি পাচ্ছে। মুখে বলল, কাজলটা ছড়িয়ে গেছে, ধুয়ে আসি। প্রিয় এত সময় দম আটকে বসেছিল। আয়ুষী খানিক মিনিট পূর্বে বেরিয়ে গেছে বললে ভুল হবে সেটা, বরঞ্চ মা ডেকে নিয়ে গিয়েছে লাঞ্চের জন্য। যাওয়ার সময় রাশেদা বলে গেলেন শ্রেয়াকে নিয়ে যেন বিনা বিলম্বে নিচে চলে যায়। কিন্তু প্রিয় উত্তর দিতে পারল না, কোনো মতেই শ্রেয়াকে নেওয়া যাবে না। শ্রেয়া মুখ ধুয়ে বেরিয়ে আসতেই দ্বিধান্বিত চাহনি নিক্ষেপ করে বলে, নিচে যাবি খেতে? শ্রেয়া প্রতি উত্তর করতে পারল না তৎক্ষণাৎ। নিচে অন্য সদস্য থাকতে পারে চৌধুরী বাড়ির, এখন সে প্রস্তুত নয় বাকি সবার মুখোমুখি হওয়ার জন্য। আচ্ছা, প্রিয় সবটা জানে? হুট করে শ্রেয়ার মাথায় খেলে গেল বিয়ের পরের দিনের সকালের কথা। রহিমা খালা বলেছিল লেকচারার ওর পাশে ছিল সারা রাত। তুর্য তো পাগল ছিল, তার মানে সেই মুহূর্তের লেকচারার বলতে আয়ুষকে বোঝানো হয়েছে। আয়ুষ ওকে চেনে, বুঝতে বাকি রইল না শ্রেয়ার। কোথাও প্রশ্ন থেকেই যায়। বছর দেড়েক আগে যখন আয়ুষের সাথে প্রথম সাক্ষাৎ হয় প্রিয়র মাধ্যমে, তখন কেন চীনেও অচেনা সেজেছিল। আয়ুষ কি প্রিয়কে বলেনি? প্রিয়র সঙ্গে দেখা হওয়াটা কাকতালীয় নাকি অন্য কিছু? কাকতালীয়ই হবে, নয়তো প্রিয় সত্যটা জানলে ওকে ভুল করে হলেও মুখ ফসকে বলে দিত। ওর জানা মতে প্রিয়র পেটে কথা হজম হয় না, কিন্তু মানুষের কি এক রূপই কি থাকে? হতে পারে এক একজনের সাথে এক এক রূপে ব্যক্ত করে নিজেকে। যাই হোক, আড়ালে যা থাকুক না কেন, শ্রেয়া সিদ্ধান্ত নিল প্রিয়কে সব বলবে। তবে এখন মোক্ষম সময় নয়, তার আগে এখান থেকে চলে যেতে হবে। শ্রেয়া চায় না মেহরিমা চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টির কারণ হতে। নিচে গিয়ে খাবো না, তুই যা প্রিয়।
আমি রুমেই খাবো। জানিস তো নতুন মানুষদের সাথে মিশতে অস্বস্তি লাগে আমার। সেই জায়গায় গিয়ে খাবার নামবে না গলা দিয়ে। তুই যা। প্রিয়র হাসতে ইচ্ছে করলো। যেই মেয়ে এতিমখানার শখানেক মানুষের সাথে ডাল ভাত খেতে কখনো দ্বিধাবোধ করেনি, তার নাকি এখন মিশতে অস্বস্তি। কথাটা ব্যাপক মজার ছিল, তবে প্রিয়র সন্দেহ জাগলো। শ্রেয়া এমন কেন বলল? কি কারণে? সূর্য স্যার আছে বলে? একটু আগেই সে স্যারের ক্ষতে মলম লাগিয়েছে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, তাই তার জন্য না যাওয়ার প্রশ্নই আসে না। তবে চৌধুরী বাড়ির অন্য কাউকে দেখে ফেলেছে। প্রিয় ভয়ে সেটে গেল। প্রাণপ্রিয় বান্ধবী হারানোর ভয়টা ওর অত্যাধিক। শ্রেয়া ভুল বুঝলে ওর পুরো পৃথিবী অন্ধকারে তলিয়ে যাবে। আন্দাজ করার জন্য সচকিত নয়নে তাকালো, প্রশ্ন করল, আয়ুষের পরিবারের সবাইকে দেখবি না? না। শ্রেয়া কণ্ঠ স্বাভাবিক রেখে প্রত্যুত্তর করে। প্রিয়র সন্দেহের তালিকার নাম লেখাতে নারাজ সে। প্রিয় দীর্ঘ উষ্ণ নিঃশ্বাস ছাড়ল, তবে তা ক্লান্তির নয়, স্বস্তির। আয়ুষকে বলে সব জানিয়ে দেবে ও শ্রেয়াকে। কতক্ষণ এভাবে লুকিয়ে রাখা যায়? যেখানে সত্য চক্ষু সম্মুখে, তাই সেও পারবে না। নিচে গিয়ে খাওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও শ্রেয়ার জোরাজোরিতে আসতে হলো। মেয়েটার একটাই কথা, প্রিয় তাদের বাড়ি হবু বউ হয়ে নিচে গিয়ে একসাথে না খেলে ব্যাপারটা খুবই দৃষ্টিকটু দেখায়। দোনামোনা করতে করতে প্রিয় ডাইনিং টেবিলের সন্নিকটে আসে। ইতিমধ্যে সবাই যার যার আসনে বসে পড়েছে। বিশাল বড় টেবিল, হরেক রকমের রান্নার পদ সাজানো তাতে। শত হোক শ্বশুরবাড়ির লোক, তাদের সামনে প্রিয়র উঁচু মাথা নুয়ে গেলে লজ্জায় সংকোচে ত্রিহা আদুরে ডেস্বরে ডেকে আয়ুষের পাশের চেয়ারে বসিয়ে দিল। রাশেদা মেয়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, কি রে শ্রেয়া কই? প্রিয় ভরকে গেল। মায়ের মুখে শ্রেয়া নামটা কর্ণধার হওয়া মাত্র ওর সঙ্গে সঙ্গে চমকপ্রদ দেখালো আরও কয়েকটা মুখ। প্রথমত আয়ুষের গলার সদ্য পান করা পানি আটকে গেল। বহু কষ্টে ঢোক গিলে চক্ষুদয় বৃহৎকার করে ফেলল। মনে পড়ে এটা তো তার ভাবির নাম। প্রিয় আমতা আমতা করে জবাব দেয়, ওর খাবার উপরে পাঠিয়ে দাও আম্মু, ওর শরীরটা একটু আধটু খারাপ লাগছে, তাই নিচে আসেনি। তুর্য চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। প্রিয়র কথাটা শ্রবণ হতে না হতেই তুর্যর আচমকা উঠে যাওয়ায় হতভম্ব সবাই। মেহরিমা উত্তেজিত সুরে বলে উঠলেন, কি হলো, খাবি না? মেহরিমার দিকে তাকালো না তুর্য, সোজা দৃষ্টি ফেলল প্রিয়র বাবার দিকে। নম্র ভদ্রতা বজায় রেখে বলল, খিদে ফুরিয়ে গেছে আঙ্কেল, কিছু মনে করবেন না, একটা জরুরি কাজ পড়ে গেছে। হঠাৎ মেসেজ আসলো, এখনই যেতে হবে, রাতে আসবো। এক দণ্ড আর উপস্থিত থাকলো না প্রিয়দের বাড়িতে। বড় বড় পা ফেলে বাহিরে আসে অন্দরমহল ছেড়ে। নিজে ড্রাইভ করতে পারবে না বিধায় একজন ড্রাইভারকে ডেকে গাড়িতে পিছনে উঠে বসল। ড্রাইভার মোতাল্লেব দেখল তুর্যর অগ্নিময় দুই চক্ষু। ঘাবড়ানো স্বরে জিজ্ঞেস করল, কোথায় যাব স্যার? পাগলা গারদে, মনে হচ্ছে আবারও পাগল হতে চলেছি। অ্যাক্সিডেন্ট নয়, হৃদয়ের যন্ত্রণায়। তুর্যর বিরক্তি ভরা কণ্ঠের উল্টাপাল্টা কথা শুনে মোতাল্লেব তাজ্জব হয়ে চেয়ে রইল কয়েক পলক কিছু সময়। পর মুহূর্তে এই গাড়ি স্টার্ট দিয়ে যেতে থাকে অজানা গন্তব্যে। রাশেদা সবাইকে রুম দেখিয়ে দিলেন বিশ্রামের জন্য। সারাদিন রাত পড়ে আছে পরিণয় ঘটতি আলোচনার। মেহরিমার রুমে এসে চুপ করে বসে রইলেন। হাঁসফাঁস অবস্থা ওনার। তুর্য হাত কিভাবে কাটলো সেটা বলেনি, তার ওপর না খেয়ে আকস্মিক বেরিয়ে গেল। ছেলেটার মাথায় কখন কি চলে কিছুই বোধগম্য হচ্ছে না ওনার। কিন্তু তুর্য অনেক দ্রুত, জীবনের হিসেব নিকেশ বড্ড দক্ষ। নিশ্চয়ই কয়েক বছরের সমীকরণ মেলাতে হন্য হয়ে ঘুরছে। যা করার তাড়াতাড়ি করতে হবে, যে করেই হোক ছেলেটা জীবনটা গুছিয়ে দিতে হবে। প্রথম ছেলের মতন দ্বিতীয় সন্তানকে নিজের বানানো গণ্ডি পেরিয়ে যেতে দেবেন না তিনি। প্রিয় ও আয়ুষের সাথে আহমিকা ও তুর্যর জুটি বেঁধে দিবেন বলে ঠিক করলেন। কিন্তু তার আগে পুরনো আপদকে সরাতে হবে। কাজের একজন মহিলাকে দিয়ে শ্রেয়াকে ডেকে আনলেন তিনি রুমে। দরজা বন্ধ করে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করলেন, কণ্ঠে প্রবল আক্রোশ। এখানে কি করছো তুমি? প্রিয়কে বান্ধবী বানিয়ে আমার ছেলের জীবন বসত করার চেষ্টা করছো? শ্রেয়া ভেবেছিল চুপিসারে সব হজম করবে, পারল না। নিজের ধৈর্যের সীমানা অতিক্রম করে বলল, বসত গড়লে আমাকে ঠকানোর সাধ্য আছে আপনার আদৌ? আপনার প্রথমেই বোঝা উচিত ছিল আমি যেহেতু আপনাদের চোখের আড়ালে নিজেকে লুকিয়ে রাখছি, তার মানে আমি স্ত্রীর অধিকার চাইছি না। কোন ভিত্তিতে আমায় এইসব বলেন আপনি? আমার স্বামীর উপর আমার হক আছে, কিন্তু আমি নিজের অতীতের বিষাদগ্রস্ত স্মৃতি টেনে ওনাকে ফেলে চলে গিয়েছিলাম।
তাই এখন ওনার সামনে স্ত্রী হয়ে দাঁড়ানো তো স্বার্থপরতা ছাড়া আর কিছুই না। যার খারাপ সময়ে আমি থাকতে পারিনি, তার ভালো সময়ে আমার প্রাপ্য না অন্তত। মেহরিমা বাঁকা হেসে বললেন, আসলেই তুমি ডিজার্ভ করো না, করে একমাত্র অহমিকা। তুর্য বিয়ের কথা জানে না। যদি জানে তুমি ওর স্ত্রী এবং বিয়ের পরদিন সে পাগল বলে তুমি তাকে ছেড়ে পালিয়েছ, তাহলে ঘৃণা করবে। কারো ঘৃণার পাত্রী হওয়ার চেয়ে আড়ালে থাকাই বুদ্ধিমানের কাজ। অহমিকা ওকে সুস্থ করেছে, মেয়েটার ভালোবাসায় স্বার্থ নেই। আমি ওকেই আমার ছেলের জীবনে চাই। শোনো, ডিভোর্স পেপার বানানোর জন্য উকিলকে ফোন দিয়েছি আমি, সাইন করে দিবে। যেই সম্পর্কের সূচনা তুর্যর অগোচরে হয়েছে তার সমাপ্তিও ওর অজান্তেই হবে। অধিকার না দেখানোর বিষয়টার ক্ষেত্রে শ্রেয়া বিনা যুদ্ধে নিজেকে পরাজিত দাবি করেছিল, কিন্তু ডিভোর্স